আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আজকের ক্লাসে ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের নৈবিত্তিক সম্পর্কে আলোচনা করব। এখানে একটা আমি ফরম্যাট তৈরি করেছি নৈবিত্তিকের। এই ফরম্যাটগুলো প্রথম পেজটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমাদের বিকৃত ক্লিয়ার ইস্যুকৃত চেক মানে হচ্ছে আমি স্বাক্ষর করে দিছি এই ধরনের একটা চেক। আচ্ছা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে মানে কি, আমি একজনকে চেক দিছিলাম ৫,০০০ টাকা, সেই চেকটা সে ব্যাংকে নিয়ে যাওয়ার কথা, সেখান থেকে টাকা নিয়ে যাওয়ার কথা, কিন্তু সে কি করে না, এখনো ব্যাংকে যাওয়া নয়। না হলে কি কি হয় সেটা বের করতে হবে। নগদ বইয়ে ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকবে, নগদ বইয়ের ব্যাংক উদ্বৃত্ত কম থাকবে, নাকি নগদ বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকবে। এখন দেখি আমরা এই ফরম্যাটে একটু দেখি কি কি হয়। নগদ বই এবং ব্যাংক বই। নগদ বইয়ে মনে করো আমার ১০,০০০ টাকা ছিল, এখানেও ১০,০০০ টাকা ছিল, ব্যাংকেও ১০,০০০ টাকা ছিল আমার হিসাব অনুসারে। ইস্যুকৃত চেক, আমি এখন একজনকে চেক ইস্যু করে দিলাম, তার মনে করো ৫,০০০ টাকা, আমার বই থেকে আমি কমিয়েছি, তাহলে নগদ বই কমছে কিনা, ৫,০০০ টাকা কমে গেছে। দেখো তো এখানে আনসার আছে কিনা, নগদ বই কমছে কিনা। এ ধরনের আনসার কিনা, নগদ বই ব্যাংক বৃদ্ধি হয়, নগদ বইয়ের কোনো কথা উল্লেখ নাই। আচ্ছা আসো এখন ব্যাংকে যাই আমরা। ব্যাংক কি করছে, ব্যাংক এখনো তো সেই চেকটি উপস্থাপিত হয়নি, অর্থাৎ ব্যাংকে এখনো সেই লোকটা কি করে নাই, যায় নাই। তাহলে ব্যাংক যে অবস্থায় আছে ওই অবস্থায় ব্যাংক কমে নাই, ব্যাংক বেশি আছে, ব্যাংক বেশি থাকবে। দেখো এখানে নগদ বইয়ে ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকবে, তাহলে নগদ বইয়ের কথা বলছে, তাহলে এটা তো হবে না আমাদের। নগদ বইয়ে ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকবে, নগদ বইয়ে তো ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকবে না, এটা ক্রস। এরপর নগদ বইয়ে ব্যাংক উদ্বৃত্ত কম থাকবে, অবশ্যই ব্যাংক উদ্বৃত্ত কম থাকবে, কারণ কেন, আমি তো তাকে চেক দিয়ে দিছি, অর্থাৎ আমার বই থেকে আমি কি করে ফেলছিলাম, কমাই ফেলছিলাম, তাহলে এটা হবে আনসার। এরপর ব্যাংক বিবরণীতে ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকবে, অবশ্যই বেশি থাকবে, কেন সে চেকটা নিয়ে কি করে যায়, এখনো ব্যাংকে যায় না, ব্যাংকে অবশ্যই বেশি থাকবে। আর একটা বিষয়, নগদ বইয়ের ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকবে মানে হচ্ছে, এখানে মনে রাখবা নগদ বইয়ে দুইটা কলাম থাকে, একটা ব্যাংকের কলাম থাকে। নগদ বই আমি যখন আমার বাসায় মনে করো তৈরি করি, সে বইয়ে কি থাকে, এক পাশে ব্যাংকের কলাম থাকে আর এক পাশে নগদের কলাম থাকে, এই ধরনের কলাম থাকে। তাহলে ব্যাংক আমি যখন আমার বই লিখছিলাম তখন আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমি কমে ফেলছিলাম, কারণ কেন, আমি চেক দিয়েছিলাম, ওই চেকটা কোথায় জানি, ব্যাংকে যায়নি। তাহলে ব্যাংকে যায়নি মানে ব্যাংক কমাতে পারে না, ব্যাংক কি আছে, বেশি আছে। আশা করি ক্লিয়ার প্রথমটা। তাহলে আনসার হবে কোনটা, গ নাম্বারটা, সরি আনসার হচ্ছে গ নম্বরটা। এরপরে ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়, হিসাবের নির্দিষ্ট সময়ে, হিসাবকালে নির্দিষ্ট সময়ে। এই নৈবিত্তিকটা অনেকবার আসে, কিন্তু এটা মাথায় রাখবা, ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়, হিসাবকালে নির্দিষ্ট সময়, অর্থাৎ বছরের যে কোনো সময় এটা তৈরি করতে পারে। যদি মনে করো ব্যাংক বিবরণী এবং নগদ বইয়ের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে এই ধরনের দেখে, তখন কি করা হয়, ব্যাংক বিবরণী তৈরি করা হয় একটি নির্দিষ্ট সময়। এরপরটা ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয়, ব্যাংক সমন্বয় বিবরণীকে হিসাব বিবরণী, আয় বিবরণী, খরচ বিবরণী, না মিলকরণ বিবরণী, অর্থাৎ দুই পাশে আমরা মিলাই কি করে, নগদ বই এবং ব্যাংক বই, নগদ বই এবং ব্যাংক বই মিলিয়ে থাকি ব্যাংক সমন্বয় বিবরণীর দ্বারা। এনএসএফ চেক অর্থ কি, এনএসএফ অর্থ হচ্ছে, এটার পুরানো মানটা হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ডস, অর্থাৎ প্রত্যাখ্যিত চেককে বোঝায় এখানে। নট সাফিসিয়েন্ট ফান্ড মানে বোঝাচ্ছে কেউ কাউকে চেক দিলে, যখন আমাকে মনে করো কেউ চেক দিছে, ওই চেকটা আমি কোথায় দিব, ব্যাংকে দিলাম, ব্যাংক কি করবে, সেই চেকটা যার সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে। যখন দেখা যায় ব্যাংক কাটতে গিয়ে যার চেক তার অ্যাকাউন্টে টাকা নাই, তখন ওই চেকটা আমাদের কি করে দেয়, প্রত্যাখ্যান। এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ডস, আনসার হচ্ছে ক নম্বর। এরপরটা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৫০০ টাকা বলে নগদ বহিতে দুইবার লিখার ফলে ব্যাংক সমন্বয় বিবরণীতে গড়মিলের পরিমাণ কত হবে। দেখি আমরা আমাদের কলাম যেটা করা ছিল আমাদের, এখানে দেখি আমরা ব্যাংক চার্জ করলে ব্যাংক থেকে কমে কত, ৫০০ টাকা। তাহলে এখান থেকে ব্যাংক চার্জ তো কমে যায়, সেটা আমি এর পূর্বের ভিডিওগুলোতে বললাম। নগদ বইতে কত লিখলাম আমি, নগদ বইতে কত কমাতে হবে, ৫০০, কিন্তু নগদ বইতে কমাইছে কয়বার, দুইবার লিখ হয়েছে। তাহলে দেখো তো কত হয়, এদিকে হচ্ছে ১,০০০, এদিকে হচ্ছে কত, ৫০০, তাহলে গড়মিল কত হচ্ছে, এখানে ১,০০০ আসবে, উদ্বৃত্ত আসলে এখানে আসবে ৫০০, তাহলে গড়মিল কত, দুই দিকে তো সমান হচ্ছে না, কত টাকার বেশ কম, ৫০০ টাকার বেশ কম, তাহলে আমাদের আনসার হবে ৫০০।
এরপরটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য কি? ব্যাংক সমন্বয় উদ্দেশ্য হচ্ছে গড়মিলের কারণ নিরূপণ, অর্থাৎ কেন পাসবই এবং ব্যাংক বইয়ের মধ্যে গড়মিল সেটা বের করা হয় ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে। এটা তো আমরা করেই ফেলছি, এটা আবার আসছে, দেখো অনেকবার আসছে এই নৈবিত্তিকটা, রাজশাহী বোর্ড 21 এবং দিনাজপুর 2021 আসছে। NSF চেক কোনটি প্রত্যাখ্যিত। এরপরটা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। আচ্ছা, ধার্যকৃত চার্জ হলে কি হয়? ব্যাংক যখন চার্জ ধার্য করে তখন কি ঘটে? ব্যাংক চার্জ ধার্য করলে ব্যাংকের পরিমাণ কমে। দেখি আমরা, ব্যাংক পরিমাণ কমে, ব্যাংক নগদ বইতে ক্রেডিট করা হয়। আচ্ছা, নগদ বইতে ক্রেডিট করা হয় মানে কি বোঝাচ্ছে? নগদ বইতে ক্রেডিট করা হয়, ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয় এবং ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়। এখন একটা বিষয় দেখো, ব্যাংক বিবরণীতে ডেবিট মানে কি? ব্যাংক বিবরণীতে ডেবিট মানে হচ্ছে ব্যাংক থেকে কমে যাওয়া, আর ব্যাংক বিবরণীতে ক্রেডিট মানে কি? ব্যাংক বিবরণীতে ক্রেডিট মানে ব্যাংকে জমা। আচ্ছা, ধার্যকৃত চার্জ করলে ব্যাংক কি জমা করে, কমায় নাকি বাড়ে? অবশ্যই কমায়, সেজন্য কি হবে? ডেবিট হবে। তাহলে এইটা আনসার, ক্রেডিট তো হবে না, ব্যাংকটি ক্রেডিট করে না। ব্যাংক ধার্যকৃত চার্জ করলে ব্যাংকের পরিমাণ কমে যায়, তাহলে কমলে কি হয়? ডেবিট করে কমাতে হয়। তাহলে এখন দেখো তো, এইটা আমরা ভুল পেয়ে গেছি। এখানের মধ্যে 2 কোনটার 3 কোনটার মধ্যে আছে, যেই চারটার মধ্যে 2 আছে 3 আছে সেগুলো ভুল হবে। তাহলে কারণ কেন? এটা 3টা তো আমরা ভুল পেয়েছি বিদায়। তাহলে এটার মধ্যে 3 আছে, এটা ভুল। এটার মধ্যে 3 আছে, এটা ভুল। এটার মধ্যে 3 আছে, এটাও ভুল। তাহলে আনসার কোনটা হবে? এটাই। তাহলে আনসার কোনটা হচ্ছে 1 3। আশা করি ক্লিয়ার। এই ধরনের আনসারগুলো আমরা যদি একটা ভুল পাই বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? বের করতে পারি। আচ্ছা, এটা গেল। ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করেন? ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম সবগুলো ব্যাংকেই প্রস্তুত করে। ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় ব্যাংক জমা অতিরিক্ত। মুখস্থ করে বলো। নগদান বইয়ের ব্যাংক কলামে ডেবিট পাশে লিপিবদ্ধ করা হয়। আচ্ছা বলো তো, নগদান বইয়ের ডেবিট পাশে ব্যাংক বিবরণীতে প্রস্তুত করা হয় কি কি? এটা ডেবিট ডেবিট মানে হচ্ছে সবগুলো, যেগুলো ডেবিট মানে হচ্ছে তোমার ব্যাংকে যেগুলো জমা হবে সবগুলোই। নগদ বইয়ের ডেবিট দিয়ে কোনগুলো লিখতে হবে? ব্যাংকে যেগুলো জমা হবে সেগুলো। তাহলে সেই অনুসারে ব্যাংকে চেক বা নগদ জমা করলে এটা আসবে, দানাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দিলে এটাও আসবে, এবং ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকে টাকা জমা হয় সেজন্য এটাও আসবে। অর্থাৎ এটা দিয়ে মনে রাখো, ব্যাংক নগদ বইয়ের ব্যাংক কলামে ডেবিট পাশে লিপিবদ্ধ করা হবে কোনগুলো? যেগুলো আমার অজান্তে ব্যাংকে জমা হলো, অর্থাৎ আমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হলে সেই ধরনের লেনদেনগুলো নগদ বইয়ের ডেবিট পাশে লিখতে হবে। তাহলে কি কি আসে দেখো তো, ব্যাংকে জমা হচ্ছে কিনা এই লেনদেনগুলো দ্বারা। ব্যাংকে চেক বা নগদ জমা করলেন, তাহলে ব্যাংকে জমা হলো। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, তাহলে এটাও ব্যাংকে জমা দিছে, ব্যাংক বাড়লো। এরপর ব্যাংক সুদ মঞ্জুর করলো, সুদ মঞ্জুর মানে কি? ব্যাংক আমাকে লাভ দিছে যে ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে এটাও ব্যাংকে পরিমাণ, টাকার পরিমাণ বাড়লো। তাহলে আনসার কোনটা হবে? তিনটাই। আসলে ক্লিয়ার। তাহলে এটা মনে রাখো, অনেক সময় আসতে পারে এই প্রশ্নটা কিন্তু। নগদ বইয়ের ব্যাংক কলামে ডেবিট পাশে কোনগুলো লিপিবদ্ধ করা হয়? যে লেনদেনগুলো দ্বারা আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণ বাড়ে সেই লেনদেনগুলো নগদ বইয়ের ডেবিট পাশে লিখা হয়। এতটুকু মাথায় রাখলে হবে। এরপরটা দেখি আমরা। আচ্ছা, এখানে আনসারটা করে ফেলছি, গ এই 3টাই। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 20,500 টাকা, আদায়ের জন্য জমাকৃত 10,500 টাকার একটি চেক প্রত্যাখ্যিত হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কত? ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কত হবে? আচ্ছা, এইটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো, এখন আমরা দেখি ক্যালকুলেশন করে আমাদের মিলাতে পারি কিনা। এখানে আসি, এই দুটো তুলে দিলাম আমরা, এটাও তুলে দিলাম। তাহলে কি বলছে? নগদ বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, তাহলে নগদ বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত 20,500 টাকা। অর্থাৎ আমার জানা মতে, নগদ বই কার? আমার জানা মতে আমার নগদ বইয়ে 20,500, ব্যাংকে কত আছে? 20,500 টাকা। আমার জানা মতে ব্যাংকে কত আছে আমি জানি না। এটা 20,500 হতে পারে, সেটা আবার কমও হতে পারে। আমার বই মতে, কেন বলতেছি কথাটা, এখানে বলা আছে বিদায়। কি বই অনুযায়ী? এখানে বলা আছে নগদ বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, অর্থাৎ নগদ বইটা কার? আমার কাছে থাকে। তাহলে আমি মোতাবেক, অর্থাৎ আমার বই মোতাবেক ব্যাংকে থাকার কথা কত টাকা?
20,500 টাকা, সেজন্য আমি লিখলাম এটা কমও থাকতে পারে বেশিও থাকতে পারে, তাহলে দুই দিকে লিখলাম। এখন কি করছে, এখন দেখো, এখন বলছে আদায়ের জন্য জমাকৃত 10,500 টাকার একটি চেক প্রত্যাখ্যিত হয়েছে। যখন আমি দিছিলাম ব্যাংকে, তখন কি হয়েছিল, এই চেকটা যখন আমি ব্যাংকে দিচ্ছি, প্রত্যাখ্যিত মানে কি, চেক যখন আমি ব্যাংকে দিই তখন ব্যাংকারকে বলে গিয়ে এটা আমার কালেকশন করে এই চেকের অ্যামাউন্টটা কোথায় দিয়ে দিবা, আমার অ্যাকাউন্টে জমা করে দিবা। তখন আমার বইতে আমি কি করে ফেলি, আমার বইতে আমি লিখে ফেলি, এখানে আমার বইতে আমি কি করে ফেলি, 10,500 টাকা লিখে ফেলি। কিন্তু ব্যাংকে লিখতে পারছে না। যদি প্রত্যাখ্যিত হয় চেক, তখন মাথায় রাখতে হবে আমাদের ব্যাংকের বই থেকে আমার বইয়ে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। সবসময় মাথায় রাখবো, প্রত্যাখ্যিত চেক হলে ব্যাংক বই থেকে কমাতে হবে। আমার কাছে যে বইটা হিসাব রাখবে, এখানে একটা ব্যাংকের কলাম আছে, সেই কলামটা এখন কি করতে হবে, প্রত্যাখ্যিত চেক হলে বিয়োগ করতে হবে। তাহলে এখন দেখো তো, এই ব্যাংক বই এখানে এই 20,500 থেকে আমি যখন 10,500 বিয়োগ করে দিব, আর কত টাকা আছে, 10,000 টাকা। আবার বলছি কথা, যখন চেক প্রত্যাখ্যিত হয় তখন ব্যাংকের বই থেকে, ব্যাংকের কলাম থেকে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে 20,500 থেকে যখন প্রত্যাখ্যিত হয়েছে 10,500 টাকার একটি চেক, তখন আমরা কি করে দিব, বিয়োগ করে দিই। বিয়োগ করলে আর কত আসে, 10,000 টাকা। দেখো তো আনসার মিলছে কিনা আমাদের এখানে, গণাবার দেখো আনসার কত আছে, 10,000 টাকা। আশা করি ক্লিয়ার। এখন এখানে আরেকটা জিনিস দেখিয়েছে, নোট তথ্য অনুযায়ী ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স। এখানে নগদ বই মোতাবেক আছে, আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স বলে। তাহলে সূত্রটা কি, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স বের করার জন্য নগদ বই মোতাবেক ব্যাংক জমা বিয়োগ প্রত্যাখ্যিত চেক। তাহলে নগদ বই মোতাবেক ব্যাংক জমা কত ছিল, 20,500 বিয়োগ প্রত্যাখ্যিত চেক কত, 10,500, বিয়োগ করলে কত আসে, 10,000 টাকা। আশা করি ক্লিয়ার। এরপরটা, নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণীর সমন্বয় করে, নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী সমন্বয় করে। আচ্ছা দেখি, আমরা মিলে দেখি কোনটা মিলে আমাদের সাথে। প্রথম হচ্ছে চলতি সম্পদ চলতি দায়, সেটা গেল নগদ বই পাস বই। পাস বই মানে কি, ব্যাংক বই, নগদ বই এবং পাস বইয়ের ব্যাংক উদ্বৃত্ত। এইটা আমাদের এটার সাথে আমরা পরিচিত, এটা তার না পড়লে হচ্ছে। অর্থাৎ আমরা দুইটা নিয়ে সমন্বয় করে থাকি, কোনটা, নগদ বই আমার কাছে যে বই থাকে সেটা, এবং পাস বই মানে কি ব্যাংক বিবরণী, অর্থাৎ ব্যাংকের কাছে যে বইটা থাকে সেই দুইটার গরমিলগুলো আমরা মিলিয়ে থাকি ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে। এরপরটা, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন বোঝায়। ব্যাংক জমা উত্তোলন কি, এইটা পূর্বে আমরা একটা প্রশ্ন করছি এই ধরনের, ব্যাংক জমা ক্রেডিট কোনটাকে বোঝায়, ব্যাংক জমা অতিরিক্তকে। এখন আসে, এখানে আসছে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন বোঝায় নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স, নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স, ব্যাংক বিবরণীর ডেবিট ব্যালেন্স, নাকি ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স, কোনটা হবে? এখানে আনসার হচ্ছে প্রথম দুইটা, নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স এবং ব্যাংক বিবরণীর ডেবিট ব্যালেন্স। এটা দ্বারা কি হচ্ছে, কেমনে বুঝছি, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন, অর্থাৎ টাকা তুলে ফেললে তখন টাকাটা কোথায় যাচ্ছে, এভাবে মাথায় রাখতে পারো তোমরা। আমাদের নগদান বই যেটা আছে সেখানে ক্রেডিট হচ্ছে, অর্থাৎ সেখানে জমা হবে টাকাটা তুলে, আর ব্যাংক থেকে টাকাটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ব্যাংক থেকে কি হচ্ছে, টাকাটা কমে যাচ্ছে, বিদায় ব্যাংক কি হবে, ডেবিট হবে। অর্থাৎ ডেবিট মানে হচ্ছে কমা যাওয়া, আর ক্রেডিট মানে কি হওয়া, জমা হওয়া। এটা মাথায় রাখো। তার আনসার হচ্ছে কোনটা, 1, 2। NSF চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হয়? NSF চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হয় দেখি। এটা NSF মানে কি, নট সাফিসিয়েন্ট ফান্ডস, অর্থাৎ প্রত্যাখ্যিত চেক। কি করতে হয় ব্যাংক সমন্বয় বিবরণীতে? ব্যাংক সমন্বয় বিবরণীতে ক্রেডিট আমরা নগদ বই থেকে কি করি, ব্যাংক সমন্বয় বিবরণীতে পাস বই থেকে বিয়োগ করে দিই। দেখি আমরা এই কথাগুলো আছে কিনা। নগদ বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে যোগ করতে হয়, নগদ বইয়ের ব্যাংক উদ্বৃত্ত হতে বিয়োগ করতে হয়, তো বিয়োগ করতে হয় আমাদের নগদ বইয়ের ব্যাংক উদ্বৃত্ত থেকে বিয়োগ করতে হয়। কেন? আমরা দেখো, যখন NS মানে প্রত্যাখ্যিত চেক, NSF মানে হচ্ছে প্রত্যাখ্যিত চেক মনে করো। আচ্ছা, এখানে যখন আমি চেকটা মনে করো 20,500 টাকা আমার কাছে ছিল, আমি একজন থেকে চেক পাইলাম কত টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। তখন আমার বই আমি কি করছিলাম, 10,000 টাকা লিখছিলাম। এই চেকটা কোথায় গেছে, ব্যাংকে গেছে, ব্যাংক কালেকশন করে আমার অ্যাকাউন্টে লিখবে। এখন ব্যাংক যখন ওর থেকে কালেকশন করতে গেছে, অর্থাৎ
টাকাটা আদায় করতে গেছে, ব্যাংক দেখতেছে ওর অ্যাকাউন্টে টাকা নাই, তখন কি করছে আমার চেকটা আমাকে দিয়ে দিছে। তাহলে আমার চেকটা আমাকে দিয়ে দিলে আমি যখন 10,000 টাকা লিখছিলাম এই টাকাটা কি আমি এখন ওর থেকে পাইছি, টাকাটা পাই নাই, তো তখন আমাকে এই 10,000 টাকা কী করতে হবে, বিয়োগ করে দিব। তাহলে নগদ বই থেকে কী করতে হবে, কমায় ফেলতে হবে। তাহলে এখন দেখো তো নগদ বই থেকে বিয়োগ করতে হবে, তাহলে আসে না কথা কিনা, নগদ বইয়ের ব্যাংক উদ্বৃত্ত হতে কী করতে হবে, বিয়োগ করতে হবে। আসলে ক্লিয়ার? 16 নম্বরটা, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? এটা তো করেই আসছি, গরমিলের কারণ জানা। এরপরটা ব্যাংক কখন ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করে? কখন করে? যখন আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়। দেখো তো ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ আদায়, অবশ্যই ব্যাংকে জমা হয়েছে না, অর্থ আদায় করলে সরাসরি আসছে। 2 নম্বর ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, অর্থাৎ ব্যাংক কর্তৃক মানে ব্যাংকে আমি যার কাছে টাকা পাই তার থেকে বিনিয়োগের সুদ পাই, তার থেকে আদায় করছে, অর্থাৎ আদায় করে আমার অ্যাকাউন্টে জমা দিয়েছে। এবার ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, পরিশোধ মানে তো ব্যাংক থেকে চলে গেছে যে, তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম মানে বলছিলাম আমি যেই লেনদেনগুলো দ্বারা আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়। তাহলে প্রথম 2টা লেনদেন দ্বারা টাকা জমা হয়, এটা দ্বারা টাকা চলে গেছে, তাহলে প্রথম 2টাই আনসার 1, 2। এরপরটা দেখি আমরা, বকেয়া চেক বলতে কি বোঝায়? বকেয়া চেক বলতে বোঝাচ্ছে হচ্ছে আমি কাউকে একটা চেক দিছি, সেই চেকটা সে এখনো ব্যাংকে দিয়ে, মনে করো আজকে একটা চেক দিছি, সে চেকটা সে চেক দিছে মানে আমার কাছে কেউ মনে করো 5,000 টাকা পাই, তাকে আমি বলছি ভাই আমার ক্যাশ টাকা নাই, আপনি একটা চেক নিয়ে যান আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নিয়ে যান। সে কি করছে, সে আজকে যায়নি, কয়েকদিন পর গেছে, বা কালকে যাবে বা পরশু যাবে। একটা চেকের মেয়াদ আজকের তারিখ থেকে শুরু করে 6 মাস পর্যন্ত মেয়াদ থাকবে। অর্থাৎ ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থিত না হলে সেটা হচ্ছে বকেয়া চেক। দেখো আছে কিনা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থিত না হওয়া। এরপরে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? এটা 3 বার পড়ছে অলরেডি। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনটা হবে আনসার, গরমিলের কারণ জানা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। প্রথম পেজটা আমরা সমাধান করলাম, এর পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয়টা সমাধান করব, দ্বিতীয় পেজটা এখানে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।